হ্যালো এভরিওয়ান, এটি রাইডার্স টু দ্য সি নাটকটির উপর আরেকটি ভিডিও। নাটকটি লিখেছেন এডমান্ড জন মিলিংটন সিঞ্জ। এই নাটকটির উপর এটি দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটিতে আমরা লেখক সম্বন্ধে আলোচনা করেছি, আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। চলো নাটকটির উৎস সম্বন্ধে দেখি। নাটকটি এটি একটি ওয়ান অ্যাক্ট প্লে যেটা লেখা হয়েছিল 1902 খ্রিস্টাব্দে এবং প্রকাশিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ডব্লিউবি ইটস এর ম্যাগাজিন সউইনে। নাটকটি 1904 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল মোলসর্ট হলে ও অনুষ্ঠিত করেছিল আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি। জন মিলিংটন সিঞ্জ এই নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন তার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে, যেটা তিনি পেয়েছিলেন যখন 1898 খ্রিস্টাব্দ থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত, যখন তিনি অ্যারান আইল্যান্ডে কাটিয়েছিলেন যে সময়টা। এবার এই নাটকটির মধ্যে আমরা দেখতে পাবো মানুষের আশাহীন লড়াই, উদাসীন এবং নির্দয়ী সমুদ্রের নিষ্ঠুরতার বিরুদ্ধে। চলো নাটকটির চরিত্রগুলো সম্বন্ধে জানি। প্রধান চরিত্র হচ্ছে মরিয়। তাকে কেন্দ্র করেই পুরো নাটকটি আবর্তিত হয়েছে। মরিয় আয়ারল্যান্ডের অ্যারান আইল্যান্ডের মৎস্যজীবী পরিবারের একটি মহিলা, বিধবা মহিলা। তিনি তার শ্বশুরমশাই, স্বামী এবং 5টি পুত্রকে গল্পের শুরুতেই হারিয়ে ফেলেছেন এবং বর্তমানে তিনি বার্টলে এবং তার মেয়ে নোরা ও ক্যাথলিনকে নিয়ে বসবাস করেন। গল্পের শেষে আমরা দেখতে পাবো তার ছোট ছেলে বার্টলে সমুদ্রে ডুবে মারা যায় এবং নোরা এবং ক্যাথলিন, তার দুটো মেয়েই বেঁচে থাকে এবং শেষে তিনি নিয়তিকে মেনে নেন, কারণ তিনি বুঝতে পারেন যে জন্মেছে তাকে মরতেই হবে এবং তার এই সহ্য শক্তি এবং নিয়তির প্রতি নিয়তিকে মেনে নেওয়ার যে মানসিকতা, তা আমাদের মন জয় করে নেয়। তারপরে আমরা দেখতে পাবো ক্যাথলিন, এটি মরিয়র বড় মেয়ে। সে বাড়ির কাজে তার মাকে সাহায্য করে। তার বয়স 20 বছর এবং সে বিশৃঙ্খলার মধ্য দিয়েও সবকিছু সামঞ্জস্য বজায় রাখার মানসিকতা রাখে। নোরা মরিয়র ছোট মেয়ে। মরিয়র দুটো মেয়ে, ক্যাথলিন ও নোরা। সে একটু প্রবণ, স্নায়বিক এবং হচ্ছে তার পরিবারের প্রতি তার খুব আবেগ আছে বা টান আছে। ঠিক তার মায়ের যন্ত্রণার প্রতিও খুব সংবেদনশীল এবং সে একটু নির্বোধ টাইপের। অনেক কিছুর জন্যই সে তার দিদি ক্যাথলিনের উপর নির্ভর করে। বার্টলে মরিয়র ছোট ছেলে এবং একমাত্র জীবিত ছেলে। নাটকটির শুরুতে আমরা জানতে পারি তার ছোট ছেলের মধ্যে 5টি ছেলে অলরেডি মারা গেছে এবং বার্টলেই সবচেয়ে ছোট ছেলে। এবং গল্পের শেষে সে মারা যায়। সে কর্তব্যবোধ সম্পন্ন ব্যক্তি, কারণ যখন তার 5 ভাই এবং বাবা মারা যায়, তখন বার্টলে পরিবারের দায়িত্ব নিয়ে নেই, দায়িত্ব কাঁধে তুলে নেই এবং গলে ফেয়ারে যাওয়ার প্রস্তুতি নেই পরিবারের জন্য উপার্জন করার, এবং শেষে সমুদ্রে ডুবে মারা যায়। মাইকেল, আমরা গল্পের শুরুতে জানতে পারি যে মাইকেল সমুদ্রে ডুবে গেছে এবং 9 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং শুধু তার মোজা ও জামা পাওয়া গেছে। ইয়ং প্রিস্ট, তিনি নাটকের মধ্যে সশরীরে উপস্থিত হননি, কিন্তু তার নাম বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। তিনি মাইকেলের জামা এবং মোজা, যেটা সুদূর আহ, উত্তরে পাওয়া গেছিল, সেটি নিয়ে এসে নোরাকে দিয়েছিল এবং পরীক্ষা করার জন্য সেটা মাইকেলের কিনা। এবং তারপরে বেশ কয়েকবার ইয়ং প্রিস্টের কথা উল্লেখ করা হয়েছে। স্টিফেন, মরিয়র ছেলে, যে সমুদ্রে ডুবে মারা যায়, এবং স্টিফেন এবং আরেকটা ছেলে শন, এই দুজনই সমুদ্রে ডুবে মারা গেছিল এবং তাদের দেহ একই প্লেনে করে নিয়ে আসা হয়েছিল। সিমাস, মরিয়র আরেকটি ছেলে, যে সমুদ্রে তার বাবা ও ঠাকুরদার সাথে সমুদ্রে ডুবে মারা গেছিল এবং তার দেহ পাওয়া যায়নি। প্যাচ,
এইটা এই মরিয়র আরেকটি ছেলে, এবং যে মারা গেছিল কিউরা, অ্যারন আইল্যান্ডের ছোট নৌকাগুলোকে কিউরা বলা হয়, কিউরা উল্টে সে সমুদ্রে ডুবে মারা গেছিল। ইমন একজন প্রতিবেশী, যে মৌর্যের পরিবারের প্রতি অনেক সহানুভূতিশীল, এবং ক্যাথলিন ইমনকে অনুরোধ করেছিল আহ, বার্টলের জন্য কফিন তৈরি করতে, এবং ইমন সে কাজটা করার দায়িত্ব নিয়েছিল। এবং ওল্ড ওমেন এর গল্পের শেষে উপস্থিত হয় আহ, যখন বার্টলের দেহ মরিয়র বাড়িতে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় তারা প্রথমে এসেছিল এবং তাদের খবরটা দিয়েছিল এবং পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল। এই চরিত্রগুলোকে আমরা এই নাটকটার মধ্যে পাবো। এই নাটকটির সামারিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে জানতে পারি। প্রথম হচ্ছে সেটিং, কিভাবে নাটকটির প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছিল। তারপরে সিস্টার্স কনভারসেশন, ক্যাথলিন ও নরার কনভারসেশন, কথোপকথন। তারপরের অংশকে আমরা বলতে পারি বার্টলেস জার্নি, জার্নি টু গলওয়ে ফেয়ার টু সেল হর্সেস, গলওয়ে ফেয়ারের উদ্দেশ্যে যাত্রা, ঘোড়া বিক্রি করার জন্য এবং পরিবারের দায়িত্ব পালন করার জন্য। এবং সার্টেনিটি অফ মাইকেল ডেথ, মাইকেল বার্টলের দাদা ও মরিয়র আরেকটা পঞ্চম ছেলে যে মারা গেছিল তার মৃত্যুটা নিশ্চিত হওয়ার অংশটা। এবং তারপরে মরিয়র অমিনাস ভিশন, অমঙ্গলজনক দৃশ্য সে দেখেছিল মরিয় সেটা। এবং তারপরে বার্টলের মৃত্যু এবং মরিয়র স্টোইসিজম। এবং নেক্সট অংশ কনক্লুশন। এই ভাবে আমরা এই 6 ভাগে ভাগ করে সামারিটা মনে রাখতে পারি ভালো। এবার নাটকটির সেটিংটা দেখুন। রাইডার্স টু দ্য সি একটি ওয়ান অ্যাক্ট প্লে, যেটি আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের অ্যারান আইল্যান্ডের মৎস্যজীবী সম্প্রদায় এবং তাদের পরিবারের দুঃখ যন্ত্রণা তুলে ধরেছে। এই গল্পটি প্রেক্ষাপট হচ্ছে একটি মৎস্যজীবী পরিবারের কুটিরে, এবং যার প্রধান চরিত্র হচ্ছে মরিয়, তিনি একজন বয়স্ক বিধবা। তিনি তার ছোট ছেলে বার্টলে এবং 2 মেয়ে ক্যাথলিন ও নরাকে নিয়ে বাস করেন। গল্পের শুরুতে আমরা জানতে পারি মরিও তার পঞ্চম ছেলে মাইকেলের জন্য দুঃখ প্রকাশ করছে, যাকে 9 দিন ধরে সমুদ্রে আর পাওয়া যায়নি, সমুদ্রে ডুবে গেছিল। এবং তারা তার মৃতদেহ আসার অপেক্ষায় আছে, এবং সেই জন্য মরিও আহ, সাদা তক্তাও কিনেছে এবং একটি ভালো দড়ি কিনেছেন মাইকেলের কে মাইকেলের দেহটা সমাধি দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য। এবার 2 নম্বর, সিস্টার্স কনভারসেশন। গল্পটি শুরু হচ্ছে মরিয়র মেয়ে ক্যাথলিন ও নোরার কথোপকথন দিয়ে। তারা কথা বলছেন তাদের হারানো ভাই মাইকেল সম্বন্ধে, যাকে 9 দিন ধরে সমুদ্রে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে সে মারা গেছে। এবার নোরা প্রবেশ করছে একটি বান্ডেল নিয়ে, যেটা ইয়ং প্রিস্ট তাকে দিয়েছেন, এবং সেটা বান্ডেলটা ক্যাথলিনকে দেখাচ্ছে। এবার তাদেরকে ঠিক করতে হবে বা তাদেরকে পরীক্ষা করে জানতে হবে এটা এই বান্ডেলে যে কাপড়গুলো আছে সেটা মাইকেলের কিনা। তারা 2 বোন ঠিক করে যে তার মা যেহেতু তখন তাড়াতাড়ি রুমে আসতে পারে, তাই তারা পরে বান্ডেলটা পরীক্ষা করবে। এবার তৃতীয় অংশ, বার্টলেস জার্নি অ্যান্ড সার্টেনিটি অফ মাইকেলস ডেথ। মরিও ঘরে প্রবেশ করার পর জানতে পারেন যে বার্টলেস সমুদ্র যাত্রা করতে যাচ্ছে গলফেয়ারের উদ্দেশ্যে, ঘোড়া বিক্রি করার জন্য, যেটা প্রধান ভূখণ্ড থেকে অনেক দূরে। এবার তাই জন্য মরিও বার্টলেকে আটকানোর চেষ্টা করছেন, কারণ সমুদ্র উত্তাল হয়ে আছে, প্রবল ঝড় বইছে। কিন্তু বার্টলে তার মায়ের কথা শুনছে না, এবং তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে সে 2 দিন বা 4 দিনের মধ্যে ফিরে আসবে, এবং অবশেষে তার লাল ঘটকের উপর চলে যায়। এইদিকে নোরা ও ক্যাথলিন বার্টলেকে ব্রেড দিতে ভুলে যায়, তাই ব্রেডের কিছু অংশ কেটে নিয়ে তার মাকে দিতে পাঠায়। এবং তার মা যখন চলে যায়, তার অনুপস্থিতিতে তারা বান্ডেলটা খুলে এবং বুঝতে পারে যে সেটা এই কাপড়গুলো মাইকেলের, অর্থাৎ মাইকেল মারা গেছে। সুদূর উত্তরে ডনেগাল বলে একটি জায়গায় তার দেহ পাওয়া গেছে, এবং সেখানে তাকে কবর দেওয়া হয়েছিল। এবার মৌর্যর ওমিনাস ভিশন। মৌর্য বার্টলেকে ব্রেডটা দিতে পারেন না, কারণ তার পূর্বাশঙ্কা হয়েছিল যে বার্টলে আর ফিরে আসবে না, কারণ তিনি একটি অমঙ্গলসূচক দৃশ্য দেখেছিলেন। কি দেখেছিলেন? যে বার্টলে রেড
মেয়ারে করে যাচ্ছে এবং তার পেছনে মাইকেলের অশরীরী আত্মা গ্রে পনিটার উপর যাচ্ছে তার পেছনে। এটা একটা তার মতে একটি খারাপ সংকেত এবং এই তাই তিনি বার্টলেকে ব্রেকটা না দিয়ে ফিরে আসেন ঘরে এবং ক্যাথরিন তখন তাকে জানায় যে মাইকেল মারা গেছে এবং তার দেহকে যথাযথ নিয়ম মেনে কবর দেওয়া হয়েছে সুদূর উত্তরে ডনেগাল বলে একটি জায়গা। বার্টলের ডেথ অ্যান্ড মরিজস স্টোইসিজম, অর্থাৎ আবেগহীনভাবে নিয়তিকে মেনে নেওয়া। মরিজস পূর্বাশঙ্কাটা যেটা তিনি ভেবেছিলেন যে বার্টলে আর ফিরে আসবে না, সেটা সঠিক প্রমাণিত হয়। কারণ বার্টলেকে তার পেছনে যে গ্রে পয়েন্টটা ছিল সেটা তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেয় এবং সে ডুবে মারা যায়। তারপর বার্টলের দেহটা নিয়ে আসা হয় তাদের বাড়িতে। মরিও তার সেই মৃতদেহের কাছে হাঁটু গেড়ে বসে এবং পবিত্র জল তার উপরে ছোটায়। সেই পবিত্র জল সে মাইকেলের জামা কাপড় করেও ছেটায় এবং তারপরে তিনি তার মৃত ছেলেদের জন্য প্রার্থনা করেন। তার মৃত ছেলেগুলো হচ্ছে সিমাস, প্যাচ, স্টিফেন, শন। এই চারজন আগেই মারা গেছিল এবং রিসেন্টলি মাইকেল এবং প্যাচ, মাইকেল এবং বার্টলে। অবশেষে তিনি সান্ত্বনা দেন নিজেকে এইভাবে যে এই বলে যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কেউ কোনো মানুষের চিরকাল বেঁচে থাকবে না এবং তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তার জীবনে যেটুকু পান সেইটুকুই নিয়ে। এখানে গল্পটি শেষ হলো। এই নাটকটিতে আমরা দেখতে পাই একটি পরিবার এর গল্প এবং তার হারানোর যন্ত্রণা এবং এই গল্প প্রাকৃতিক শক্তির কাছে মানুষের অসহায়হীনতার অবস্থা বর্ণনা করেছে। এই নাটকটি সম্বন্ধে আমাদের তৃতীয় ভিডিও এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই নাটকটি থেকে বিভিন্ন প্রশ্ন দেখব।